আসসালামু আলাইকুম। আজকে রমজানের শুরুর দিন, রমজান মাস একটু আগে শুরু হলো মাগরিবের আজানের মাধ্যমে, অর্থাৎ সূর্যাস্তের মাধ্যমে রমজান মাস শুরু হলো। তো রমজান মাসে আজকে আমাদের প্রথম ক্লাস। হয়তো পরের ক্লাসগুলো মানে ইফতারের পরে হবে না, আমাদের দিনের বেলাতেই হবে। ম্যাক্সিমাম হয়তো দুপুরে আগে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে যেহেতু প্রথম রমজান, আপনাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে, এই জন্য আজকে প্রথম ক্লাস আমরা এই সময়টাতে করছি। তো আশা করি সবাই ভালো আছেন। একটু লিখে ফেলেন কে কোথা থেকে ক্লাস করছেন, কে কোথা থেকে ক্লাস করছেন, একটু যদি লিখে ফেলেন ভালো হয়। আপনারা কমেন্ট করলে তো আমরা সবাই দেখতে পাবো, নাম লেখার দরকার নাই, কে কোথা থেকে ক্লাস করছেন একটু লিখে ফেললে ভালো হয়। তো জব রিক্রুটমেন্ট টেস্ট প্রিপারেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্লাস, আজকে লেকচার 7। আজকে আমরা ক্রিটিক্যাল রিজনিং করব। আপনাদের সাথে আছে আমি আনোয়ারুল কবির। কারা কারা আছেন? নিঞ্জামণি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনি? আর কে কে আছেন একটু রেসপন্স করেন প্লিজ। আপনাকে একটু দেখি, মানে দেখি বলতে আপনাদের প্রেজেন্সটা দেখি। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন, কিন্তু কমেন্ট করলে আমরা জানতে পারি যে কে আছেন, কারা কারা আছেন। প্রসেনজিৎ ঘোষ, শুভ সন্ধ্যা, ঢাকা থেকে করছেন। প্রসেনজিৎ কেমন আছেন আপনি? নওরিন সুলতানা, ওয়ালাইকুম আসসালাম, কোথায় ক্লাস করছেন নওরিন? কামরুল হাসান শুভ, ওয়ালাইকুম আসসালাম। কামরুল কি ঢাকা থেকে? না, ঢাকা থেকে অথবা রাজশাহী থেকে, ভুলে গেছে অবশ্য। নিঞ্জামণি পাবনা থেকে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাউসের পাশা বৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম। কাউসের পাশা আপনি কোথায় ক্লাস করছেন একটু লিখে ফেললে ভালো হয়। মাহমুদা তামান্না, ওয়ালাইকুম আসসালাম, কোথায় ক্লাস করছেন একটু লিখে ফেললে ভালো হয়। হাও, আপনি ঢাকা থেকে, ইয়েস। কামরুল হাসান শুভ। তো আমরা আগাই তাহলে। নওরিন সুলতানা বান্দরবন থেকে। আমরা শুরু করলাম আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির লেকচার 7 এর ক্লাস। আজকে ক্রিটিক্যাল রিজনিং এর মিক্সড ক্রিটিক্যাল রিজনিং হবে। তো এখানে আনোয়ারুল কবির, ওনার অর্থাৎ আমি, ওনার নাম পরিচয় দেওয়া আছে। আচ্ছা, তাহলে শুরুতে আমরা এই কোশ্চেনটা দিয়ে শুরু করলাম। একটু পড়েন, হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রাডিক্টস দ্য ভিউ দ্যাট অনলি স্মার্ট পিপল বিকাম রিচ। হুইচ অফ দ্য ফলোইং, যেই ওয়ার্ড গুলো খেয়াল করতে হবে, হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রাডিক্টস দ্য ভিউ দ্যাট অনলি স্মার্ট পিপল বিকাম রিচ। এটার সাথে কন্ট্রাডিক্টরি কিছু একটা বলতে হবে, মানে এটা বিরোধিতা করতে হবে, এটার বিরোধিতা করতে হবে। তার মানে কি শুধুমাত্র স্মার্ট লোকেরা ধনী হয় এই কথাটার বিরুদ্ধে একটা কিছু বলতে হবে। এটার বিরুদ্ধে কোনটা যায় সেটাই জিজ্ঞাসা, এটার বিরুদ্ধে একটা প্রমাণ দাখিল করতে হবে। অনলি স্মার্ট পিপল বিকাম রিচ, এই কথার বিরুদ্ধে একটা প্রমাণ দাখিল করতে হবে। তাহলে একটু পড়ে ফেলেন সবাই। অনলি স্মার্ট পিপল বিকাম রিচ, এটার বিরুদ্ধে একটা প্রমাণ। আব্দুর রহিম আছেন, তাহেরা সুলতানা আছেন। অনলি স্মার্ট পিপল বিকাম রিচ, এই কথাটা মানে কি? অনলি স্মার্ট পিপল বিকাম রিচ মানে কি?
শুধু স্মার্ট লোকেরাই ধনী হয়, শুধু স্মার্ট লোকেরাই ধনী হয়, স্মার্টরাই ধনী হয়, ধনী হয়। অর্থাৎ অর্থাৎ বলতে যাচ্ছে, অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে স্মার্ট ছাড়া অন্যরা কেউ ধনী হতে পারে না, স্মার্ট না হলে কেউ ধনী হতে পারে না, না হলে কেউ ধনী হতে পারে না, কেউ ধনী হতে পারে না, ধনী হতে পারে না, পারে না, স্মার্ট না হলে কেউ ধনী হতে পারে না। তাহলে বলেন তো কোনটা হবে? না, আপনারা আবার রিথিঙ্ক করেন, অ্যান্সার ডি হবে না, অ্যান্সার ডি হবে না। কারণ তো আপনাকে বলছে আসলে স্মার্ট না হলে কেউ ধনী হতে পারে না, আপনাকে যে কথা বলেছে তার বিরুদ্ধে বলতে হবে। আপনাকে তো বলেছে স্মার্ট না হলে কেউ ধনী হতে পারে না, শুধু স্মার্ট লোকেরাই ধনী হয়। এখানে মূল কথা হলো শুধুটা, মানে স্মার্ট না হলে কেউ ধনী হয় না, এটার বিরুদ্ধে আপনি প্রমাণ দিবেন। কথার কথা আপনি দেখাবেন যে বিসিএস কোচিং না করলে, বিসিএস কোচিং না করলে কেউ ক্যাডার হতে পারে না। তাহলে আপনি কি প্রমাণ দেখবেন? অর্থাৎ শুধু যারা কোচিং করে তারাই বিসিএস ক্যাডার হতে পারে, তা আপনি তাহলে কেমন প্রমাণ দিবেন যে বিসিএস ক্যাডার হয়েছে? অর্থাৎ কোচিং করেনি এমন কেউ যদি বিসিএস ক্যাডার হয় তাহলে আপনি প্রমাণ দিতে পারবেন। ঠিক একই ভাবে স্মার্ট না হয়ে তো যদি কেউ ধনী হয় তাহলে আপনি প্রমাণ দিতে পারবেন। অনলি স্মার্ট পিপল বিকাম রিচ, তার মানে হলো নোবডি, নো ওয়ান এক্সেপ্ট দ্য স্মার্ট পিপল বিকাম রিচ, অর্থাৎ স্মার্ট হওয়া ছাড়া আর কেউ ধনী হতে পারে না। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, আমাদের অ্যান্সার হবে সি, আমাদের অ্যান্সার হবে কোনটা? সি। স্টুপিড মানে স্মার্ট এর উল্টা, তাহলে সোহেল তো স্মার্ট না, সোহেল স্টুপিড, এটা মানে হলো সোহেল ইজ নট স্মার্ট। তাহলে সোহেল স্টুপিড এটা মানে হলো কি? সোহেল ইজ নট স্মার্ট, সোহেল ইজ স্টুপিড এটা মানে হলো সোহেল ইজ নট স্মার্ট। সোহেল স্মার্ট না, yet he amassed a large fortune। এখানে ফরচুন মানে হলো ধন দৌলত, মানে টাকা পয়সা, অর্থ, 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 অর্থ মানে টাকা, টাকা। তাহলে আপনি বললেন যে সোহেল তো স্মার্ট না, তারপরও তো সে মাত্র 30 বছরের মধ্যে অনেক টাকা পয়সা জড়ো করেছে, জমা করেছে। অ্যামাস মানে হলো জমা করা, অনেক টাকা পয়সা জমা করেছে, অনেক টাকা পয়সা সঞ্চয় করেছে। তাহলে আপনি কি দেখাতে পারলেন? একজন লোক স্মার্ট না হয়েও, একজন লোক স্মার্ট না হয়েও সে কি করতে পারলো? সে ধনী হতে পারলো। তাহলে স্মার্ট না হয়ে যদি ধনী হতে পারে তাহলে আপনি কি প্রমাণ করে ছাড়লেন? আপনি দেখালেন, ওরা বললো শুধুমাত্র স্মার্ট লোকেরাই ধনী হয়, আপনি দেখালেন স্মার্ট ছাড়াও একজন ধনী হতে পেরেছে। তাহলে এবার এই কোশ্চেনটা ট্রাই করেন, কোশ্চেন চেঞ্জ হয়েছে, এটা ট্রাই করেন। তাহলে এটা কি হবে? which of the following contradicts the view that all smart people become rich? এইবার দেখেন, এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবার হলো all smart people become rich।
এবার বলেছে সব স্মার্ট লোকেরাই ধনী হয়। সব স্মার্ট লোকেরা, আগেরটা ছিল অনলি স্মার্ট পিপল, এবার হয়ে গেছে অল স্মার্ট পিপল। এবার হলো সব স্মার্ট পিপল ধনী হয়। তাহলে এবার কোনটা যাবে বলেন তো, ঝটপট বলেন, ঝটপট বলেন এবার আমাদের কোনটা হওয়া উচিত? ঝটপট বলে ফেলেন অ্যান্সার কোনটা হওয়া উচিত। তাহলে এইবার কি সব স্মার্ট লোকেরা ধনী হয়, সব স্মার্ট লোক, সব স্মার্ট লোক, সব স্মার্ট লোক ধনী হয়। তাহলে আপনি সব, আপনার বিল কন্ট্রাডিক্ট করবেন সবকে, কন্ট্রাডিক্ট করবেন কি সবকে। তাহলে আপনি যদি সবকে বিরোধিতা করতে চান তাহলে আপনি বলবেন যে শামীম তো স্মার্ট, কই সে তো ধনী হতে পারলো না, সে তো সারা জীবন গরিব ছিল। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। তাহলে এই দুইটা প্রশ্ন ভালো করে খেয়াল করেন। যখন আপনাকে বলেছে শুধুমাত্র স্মার্ট লোকেরাই ধনী হয়, আপনি বিরোধিতা করার জন্য আপনি দেখিয়েছেন যে স্মার্ট ছাড়াও একজন ধনী হতে পেরেছে। আর যখন আপনাকে, অর্থাৎ আপনি অনলি এর বিরোধিতা করেছেন, আপনি বিরোধিতা করেছেন অনলি এর। আর যখন আপনাকে বলেছে সব স্মার্ট লোকই ধনী হয়, তখন আপনি বিরোধিতা করেছেন মূলত অল এর। আপনি দেখছেন না সব না, আপনি দেখছেন আপনি সব না। নির্যামনী ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, যখন অনলি বলেছে, অনলির বিরোধিতা করতে বলেছে অনলি স্মার্ট পিপল, আপনি অনলির বিরোধিতা করেছেন। আপনি দেখেছেন না স্মার্ট ছাড়াও অন্যরা ধনী হতে পারে। আপনাকে যদি বলা হয় শুধুমাত্র বাঙালিরা দেশপ্রেমিক, তাহলে আপনি কি দেখাবেন? বাঙালি না এমন কাউকে আপনি দেখাবেন দেশপ্রেমিক। হ্যাঁ, আবার যদি বলে সব বাঙালি সৎ, সব বাঙালি সৎ, তাহলে এরকম কিন্তু বাইর থেকে সৎ দেখাতে হবে না। আপনি যদি বিরোধিতা করতে হয় তাহলে দেখাতে হবে বাঙালি থেকে একজন অসৎ লোককে দেখাতে হবে, এরকম, এটাই। হ্যাঁ, তাহলে আসেন, আশা করি আপনারা ধরতে পেরেছেন। না ধরতে পারলে আমি আবার ডিসকাস করব। এবার এটা ট্রাই করেন, নাম্বার 2, অনলি এমবিএ ডিগ্রি হোল্ডার্স বিকাম রিচ। অনলি এমবিএ ডিগ্রি হোল্ডার্স বিকাম রিচ, এটার কন্ট্রাডিক্ট করতে হবে। এক্স্যাক্টলি, যদি বলে শুধুমাত্র আব্দুর রহিম ঠিক বলেছেন, যদি বলে শুধুমাত্র বাঙালিরা দেশপ্রেমিক, তাহলে আপনি একজন বিদেশিকে দেখাবেন যে সেও তো দেশপ্রেমিক। আর যদি বলে সব বাঙালি দেশপ্রেমিক, তাহলে বাঙালি থেকে একজনকে দেখাবেন যে দেশপ্রেমিক না। এই তো। আচ্ছা, তাহলে এবার আসেন, হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রাডিক্টস দ্য ভিউ দ্যাট অনলি এমবিএ ডিগ্রি হোল্ডার্স বিকাম রিচ। অনলি এমবিএ ডিগ্রি হোল্ডার্স বিকাম রিচ, এই অনলি এর বিরোধিতা করবেন। কন্ট্রাডিক্ট করা মানে হলো বিরোধিতা করা। তাহলে অনলি এর বিরোধিতা করেন, দেখি দেখেন কোনটা হবে। সবাই সবাই অ্যান্সার করতে হবে, যেহেতু আমরা এরকম দুইটা করেছি। আমি সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি, আমি সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি, যেহেতু এরকম দুইটা করেছি। নিঞ্জামণি অ্যান্সার করতে হবে এখন, বুঝে শুনে অ্যান্সার করেন। নিঞ্জামণি, আমি কাউসার পাশা, শারমিন রহমান শামা, সুলতানা তাহের, নওরিন সুলতানা, কামরুল হাসান শুভ, ওনাদের অ্যান্সার পেয়েছি। প্রসেনজিৎ ঘোষ, প্রসেনজিৎ ঘোষের অ্যান্সারও পেয়েছি। হ্যাঁ, নিঞ্জামণি এবং আরো যারা যারা আছেন প্লিজ অ্যান্সার করেন, কারণ আপনাদের রেসপন্স পেলেই আমি সামনেরটাতে আগাতে পারবো। আপনাদের রেসপন্স পেলেই আমি সামনে আগাতে পারবো। হ্যাঁ, দিলরুবা দিশা অ্যান্সার করেছেন, নিঞ্জামণি অ্যান্সার করেছেন। নিঞ্জামণি, আপনি পরিষ্কার ক্লিয়ার নিশ্চিত হয়েছেন? যেহেতু আগেরটা বুঝতে পারেননি বলেছেন, এই জন্য আপনাকে বিশেষভাবে জিজ্ঞেস করছি। এস এম নুরুজ্জামান রাজুর কাছ থেকে অ্যান্সার পেয়েছি। ভেরি গুড, আপনাদের সবারই অ্যান্সার হয়েছে। যেহেতু আপনাকে বলেছে শুধুমাত্র এমবিএ ডিগ্রি হোল্ডাররাই ধনী হয়, তাহলে আপনি একজনকে দেখালেন যার এমবিএ ডিগ্রি নাই, তারপরও সে ধনী হতে পেরেছে। হ্যাঁ, বিল গেটস এর এমবিএ ডিগ্রি নাই, একদম প্রমাণ দিলেন, তারপরও তিনি পৃথিবীর
মানে শ্রেষ্ঠ ধনী হতে পেরেছেন, সবচেয়ে বেশি ধনী হতে পেরেছেন। তাহলে কন্ট্রাডিক্ট করলো যে এমবি ডিগ্রি না হলেও কেউ ধনী হতে পারে। নেক্সট, এবার এটা করেন, দেখেন প্রশ্ন একটু চেঞ্জ হয়েছে। 2 এর বি, which of the following contradict the view that all MBA degree holders become rich? Which of the following contradicts the view that all MBA degree holders become rich? এবার এটা করেন দেখি। এবার এটা করেন, all MBA degree holders become rich, contradict করতে হবে। all MBA degree holders become rich, এটার বিরুদ্ধে বলতে হবে। জি, এভরিওয়ান প্লিজ আগের মতো। ভেরি গুড, আপনাদের সবাইকে অভিনন্দন। এই দুইটা টাইপ অনলি আর অল এর পার্থক্য যদি বুঝেন তাহলে ক্রিটিক্যাল রিজনিং এর আপনার অত্যন্ত বেসিক একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, যে কখন কোনটার দিকে তাকাবেন। এবং এই অল এবং অনলি দিয়ে আমাদের দেশে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে জব রিক্রুটমেন্ট টেস্ট সবগুলোতে আমাদের দেশে বিভিন্ন সময় কোশ্চেন আসে ক্রিটিক্যাল রিজনিং এর বা আইকিউ পার্টে। সো আলহামদুলিল্লাহ, তাহলে একটা টাইপ আমাদের ক্লিয়ার হয়ে গেল, এবং সেই সাথে অল এবং অনলির যে পার্থক্য আশা করি সেদিকে আমাদের দৃষ্টি আকৃষ্ট হলো। এবার আসেন নাম্বার 3। যদিও 4টা করেছে, আগে এ বি ছিল, 1 এর এ 1 এর বি এরকম। তাহলে এবার এখন দেখেন আর কোশ্চেন চেঞ্জ হয়েছে। হ্যাভিং গুড ম্যানার্স ইজ এ প্রিরিকুইজিট। প্রিরিকুইজিট মানে হলো পূর্ব শর্ত। প্রিরিকুইজিট মানে কি? পূর্ব শর্ত। পূর্ব শর্ত। having good manners is a prerequisite to becoming a famous leader। এখানে আসলে গ্রামার অনুসারে prerequisite to something, এখানে becoming হওয়া দরকার। having good manners is a prerequisite to becoming a famous leader। তার মানে কি? ভালো ম্যানার থাকা, ভালো আচরণ থাকা ফেমাস বিখ্যাত লিডার হওয়ার পূর্ব শর্ত। ভালো ম্যানার বিখ্যাত লিডার হওয়ার পূর্ব শর্ত। ভালো আচরণ বিখ্যাত লিডার হওয়ার পূর্ব শর্ত। তাহলে এবার কি করবেন? আপনার বলেছে কন্ট্রাডিক্ট করতে, তার মানে বিরোধিতা করতে। তার মানে আপনি তাহলে দেখবেন না এটা পূর্ব শর্ত হলে, তাহলে আপনি দেখবেন না এটা ছাড়াও যদি হতে পারে এটা দেখাতে পারেন। গুড ম্যানার ছাড়াও যদি কেউ ফেমাস লিডার হয়ে যায় তাহলে কেবল আপনি বিরোধিতা করতে পারলেন। পূর্ব শর্ত মানে যেটা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, কোনো কিছু অর্জন করা যায় না। আচ্ছা, কামরুল হাসান শুভ, আপনার জন্য বলছি প্রিরিকুইজিট কিন্তু কোনো কিছু নিশ্চয়তা দেয় না। যেমন এইচএসসি পাশের জন্য বা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য, ভালো করে শুনেন, শামা নওরিন শুভ ওনারা শুনেন, শামা নওরিন কামরুল হাসান শুভ আপনারা শুনেন, যেমন এইচএসসি পাশের জন্য বা এমনকি এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি পাস করা কিন্তু পূর্ব শর্ত। তার মানে এটা না যে এসএসসি পাস করলেই যে কেউ এইচএসসি পাস করবে, অর্থাৎ মেট্রিক পাস করলেই যে কেউ ইন্টার পাস করবে, এটা কিন্তু না। পূর্ব শর্ত হলো প্রথম শর্ত পূরণ না করলে দ্বিতীয়টা করা যাবে না। যেমন এসএসসি পাস না করলে কেউ এইচএসসি তে অংশগ্রহণই করতে পারবে না, পাস করা তো দূরের কথা। তাহলে পূর্ব শর্ত কিন্তু হওয়ার শর্ত না, পূর্ব শর্ত কিন্তু এটা হওয়ার জন্য না, এটা কিন্তু না হওয়ার বাধা, এটা হওয়ার পথে একটা বাধা আরোপ করে। তাহলে প্রিরিকুইজিট হ্যাভিং গুড ম্যানার্স ইজ এ প্রিরিকুইজিট টু বিকামিং এ ফেমাস লিডার। তার মানে হলো ফেমাস লিডার হতে গেলে গুড ম্যানার্স লাগবেই। তার মানে বলতে চাচ্ছে গুড ম্যানার্স থাকলে যে ফেমাস লিডার হয়ে যাবে এটা না, এটা না, বরং বলতে চাচ্ছে গুড ম্যানার্স না থাকলে ফেমাস লিডার হতে পারবে না। গুড ম্যানার্স না থাকলে ফেমাস লিডার হতে পারবে না। তাহলে এই যদি হয় তাহলে দেখেন আমাদের অ্যান্সার এ না, কারণ আমাদের দেখাতে হবে গুড ম্যানার নাই এমন একজন লোক
ফেমাস লিডার হয়ে গেছে। তাহলে এখানে আছে মিস্টার রহমান হ্যাজ নো গুড ম্যানার বাট হি বিকেম এ ফেমাস লিডার। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিলাম যে রহমান সাহেব তিনি তার কি বলে ম্যানার ভালো ছিল না, তারপরে তিনি বিখ্যাত নেতা হতে পেরেছিলেন। তাহলে এখানে হলো একটা ব্যাপার। তো যাই হোক, তাহলে আমরা আশা করি ব্যাপারটা ধরতে পেরেছি। দিল্লু বা অ্যান্সার ডি হবে না। আমরা মানে পূর্ব শর্ত যেটা সেটা অলওয়েজ হেল্প করবে এটা গ্যারান্টি দেয় না। যেমন আমি এসএসসি আর এইচএসসি রিলেশনটা দেখেন, এসএসসি আর এইচএসসি, যে এসএসসি এবং এইচএসসি, তাহলে এসএসসি এবং এইচএসসি রিলেশনটা দেখেন। যেমন এটা হলো এরকম যে এইচএসসি পাস করা, এসএসসি পাস করা এইচএসসি পূর্ব শর্ত। তাহলে ওই রকম যে এসএসসিটা তো আমরা ভায়োলেট করতে পারবো না, আমাদের দেশের নিয়ম অনুসারে এটা লাগবেই। হ্যাঁ, অবশ্য ডক্টরেট হলে ভায়োলেট করতে পারবো, যে মানুষ এসএসসি পাস না করে ডক্টরেট ডিগ্রি পেতে পারেন তার অন্যান্য কন্ট্রিবিউশনের কারণে। তাহলে যাই হোক, তাহলে আপনি যদি বলেন যে এসএসসি পাস করা ডক্টরেট পাওয়ার পূর্ব শর্ত, তাহলে আপনি বলতে পারেন যে অমুক তো তিনি এসএসসি পাস করেন নাই কিন্তু তারপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। কথার কথা। তাহলে এরকম আর কি। তাহলে আমাদের অ্যান্সার সি হবে, আমাদের অ্যান্সার সি হবে। পূর্ব শর্ত হলো যেটা ছাড়া আরেকটা কিছু হয় না। আচ্ছা, তাহলে আশা করি ধরতে পেরেছেন। এবার আসেন নাম্বার 4। সাবিনা মাস্ট বি এ নার্স, হি ইজ ওয়্যারিং এ অ্যাপ্রন, হি ইজ ওয়্যারিং অ্যান অ্যাপ্রন। এখানে এই যে সেমিকোলন, এই সেমিকোলনের মানে হলো কারণ। তাহলে কি বলা হচ্ছে? সাবিনা নার্স কারণ সে অ্যাপ্রন পরেছে। সাবিনা নার্স কারণ সে অ্যাপ্রন পরেছে, অর্থাৎ অ্যাপ্রন পরেছে যে, তার মানে ব্যাপারটা হলো এরকম, যেহেতু সাবিনা অ্যাপ্রন পরেছে সুতরাং সে নার্স। হ্যাঁ, যেহেতু সাবিনা অ্যাপ্রন পরেছে সুতরাং সে নার্স। যেহেতু সাবিনা অ্যাপ্রন পরেছেন সুতরাং তিনি নার্স। এটা হলো আমাদের এই কথাটা। কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের বলছে দ্য কনক্লুশন অ্যাবাভ ইজ ভ্যালিড অনলি ইফ ইট ইজ ট্রু দ্যাট। এই কনক্লুশনটা ভ্যালিড হবে কখন? বলা হচ্ছে কোন ক্ষেত্রে এই কনক্লুশনটা ভ্যালিড হবে, মানে এই কথাটা গ্রহণযোগ্য হবে। এই কথাটা কখন গ্রহণযোগ্য হবে সেটাই হলো প্রশ্ন। এই কথাটা কখন গ্রহণযোগ্য হবে সেটাই কিন্তু এখানকার প্রশ্ন। এটার কনক্লুশন কি বা কোন কথা এটার ভিত্তিতে সত্য সেটা না, বরং কোন কথা সত্য হলে একজন অ্যাপ্রন পড়েছেন দেখে তাকে নার্স বলা যাবে। তাহলে আমরা যদি বিশ্লেষণ করি, প্রথমটাতে বলেছে সব নার্স অ্যাপ্রন পরে, তাহলে এটা কিন্তু কেউ সব নার্স অ্যাপ্রন পরে, নার্স ছাড়াও যদি দুই একজন অ্যাপ্রন পরে তাহলে কিন্তু অ্যাপ্রন পড়েছে দেখে তাকে নার্স বলা যাবে না। কারণ হলো অ্যাপ্রন পড়েছে সে নার্স নাকি নার্স ছাড়াও দুই একজনের মধ্যে সেটা কিন্তু নিশ্চিত হওয়া যাবে না। বিতে বলেছে অনলি নার্সেস ওয়্যার অ্যাপ্রন, শুধুমাত্র নার্সরাই অ্যাপ্রন পরে। এই কথা যদি সত্য হয়, আমরা কিন্তু এই কথাকে সত্য হিসাবে ঘোষণা করছি না, বরং আমরা বলছি বি এর কথা যদি সত্য হয় তাহলে এই কথা খাটে। বি যদি সত্য হয় তাহলে এই কথা খাটে। বি যদি সত্য হয় তাহলে কথাটা খাটে। বি যদি সত্য হয়, বি কে আমরা বলছি না যে বি সত্য, কিন্তু আমরা বলছি বি যদি সত্য হয়, যদি আছে একটা, তাহলে কনক্লুশন খাটবে। কোনটা? যে নার্স অ্যাপ্রন দেখেই নার্স বলে দেওয়া, কনক্লুশনটা খাটবে যদি বি সত্য হয়। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হলো? অনলি নার্সেস ওয়্যার অ্যাপ্রন। এটাই আমাদের অ্যান্সার। ভেরি গুড, আশা করি আপনারা সবাই ধরতে পেরেছেন। ভেরি গুড। তাহলে আমরা চলে গেলাম পরেরটাতে।
Sabbir must be a doctor. He is wearing a stethoscope around his neck. তাহলে এখানেও কিন্তু আমাদের এখানে এই যে কারণ, এখানে একটা সেমিকোলন আছে দেখতে পাচ্ছেন, সেমিকোলন, এটা মানে হলো কারণ। তার মানে বলতে যাচ্ছে সাব্বিরের গলায় যেহেতু স্টেথোস্কোপ আছে, তাহলে সে একজন ডাক্তার। তাহলে এখনো কিন্তু প্রশ্ন হলো এই কনক্লুশনটা নিচের কোন ক্ষেত্রে সত্য হবে, ভ্যালিড হবে, নিচের কোন ক্ষেত্রে ভ্যালিড হবে। এতে বললো এই ডক্টর ওয়্যারস স্টেথোস্কোপ অ্যারাউন্ড হিজ নেক। এখন ডাক্তার তো পড়ে, অন্যরাও পড়ে, তাহলে কিন্তু ভ্যালিড হলো না। তো একজন ডাক্তার পড়ে বা যে কোনো ডাক্তার পড়ে স্টেথোস্কোপ, কিন্তু ডাক্তারের পাশাপাশি কম্পাউন্ডাররা যদি পড়ে বা অন্য প্রফেশনাল লোকেরা যদি স্টেথোস্কোপ পড়ে, তাহলে তো এই কথা বলা যাবে না। তাহলে আচ্ছা, বিতে বললে ডক্টর অফেন, যেমন অফেন মানে সব সময় না। তো ঠিক আছে, তাহলে ডাক্তাররা মাঝে মাঝে পড়ে, তাহলে অন্যরাও পড়ে, তাহলে আপনি কেমনে বলবেন? সিতে বললে ডক্টর ইজ রিকোয়ার্ড টু ওয়্যার স্টেথোস্কোপ, তাকে ডাক্তাররা পড়তে বাধ্য হয়, কিন্তু অন্যরাও বাধ্য হয়ে বা বাধ্য না হয়ে স্টেথোস্কোপ পড়ে, তাহলে বলা যাবে না। তাহলে দিতে ডক্টর নেভার ওয়্যার এনি কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট, ডক্টরস নেভার ওয়্যার এনি কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট আদার দ্যান স্টেথোস্কোপ অ্যারাউন্ড দেয়ার নেকস। অর্থাৎ ডাক্তাররা তাদের গলায় স্টেথোস্কোপ ছাড়া আর অন্য কোনো ইনস্ট্রুমেন্ট পড়ে না। তাহলে এটা থেকেও বলা যাবে না, কারণ ডাক্তার অন্য টাইপের ইনস্ট্রুমেন্ট পড়ে না, কিন্তু স্টেথোস্কোপ আর কেউ পড়ে কিনা সেটা হলো দেখার বিষয়। তাহলে এটার একটা অ্যান্সার হতে পারতো যে অনলি ডক্টরস, এফ এ অ্যান্সার হতে পারতো, আমি এফ দিয়ে লিখছি অনলি ডক্টরস, অনলি ডক্টরস ওয়্যার স্টেথোস্কোপ around the neck. তাহলে কিন্তু অ্যান্সার হতে পারতো। অনলি ডক্টরস মানে নোবডি এক্সেপ্ট ডক্টরস, নোবডি এক্সেপ্ট ডক্টরস, এটা বললেই হতো। নোবডি এক্সেপ্ট ডক্টরস, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু ই ছাড়া আর কোনোটা হচ্ছে না। আমাদের এফ এর মতো কোনো কিছু যেহেতু নাই, আর সি হবে না, কাউসার পাশা বৃষ্টি, সি হবে না। কেন হবে না? কারণ সিও কিন্তু মানে ডাক্তাররা তো স্টেথোস্কোপ করতে বাধ্য হয়, কিন্তু অন্যকে স্টেথোস্কোপ পড়ে কিনা এই নিশ্চয়তা তো নাই। যেমন কথার কথা আমি যদি বলি, পুলিশ ইউনিফর্ম পড়তে বাধ্য হয়, এখন ইউনিফর্ম পড়েছে মানে সে পুলিশ, তাহলে কি জাতীয় ইউনিফর্ম সেটা দেখতে হবে না? হ্যাঁ, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে বাধ্য হয়, তাহলে পড়াশোনা করতে বাধ্য, তাহলে এখন কি একজন পড়ছে তাই বলে সে ছাত্র মানে স্টুডেন্ট বলতে পারবেন? সে ছাত্রছাত্রী মানে স্টুডেন্ট না হয়ে তো সে পড়াশোনা করতে পারে। তাহলে যারা প্রফেশনাল ড্রাইভার তারাও ড্রাইভিং করতে বাধ্য হয়। এখন যারা প্রফেশনাল একজনকে ড্রাইভিং করছে তাকে আপনি প্রফেশনাল ড্রাইভার বলবেন? নট নেসেসারিলি। তাহলে এরকম আর কি বিষয়টা। তাহলে এই জন্য সি হলো না আমাদের অ্যান্সার। এফ এর মতো যদি কিছু থাকতো এফ নিতাম, এখন আমরা এটাই নেব। নান অফ দ্য অ্যাবাভ এনশিওর দ্যাট সাব্বির ইজ এ ডক্টর। উপরে কোনোটাই নিশ্চয়তা দেয় না সাব্বির যে একজন ডাক্তার, এই নিশ্চয়তা উপরের কোনোটা দেয় না। আচ্ছা, তাহলে ভেরি গুড। এবার আমরা এটা করব। নাম্বার 6, I never bother with seat belt. When I am just going to a store, because I wouldn't be driving my car at more than 30 miles per hour. The speaker in the statement apparently assumed that automobile accidents what? তাহলে বলা হচ্ছে
I never bother with seat belt when I am just going to a store. মানে আমি যখন দোকানে যাই তখন আমি সিট বেল্ট পরা, অর্থাৎ ড্রাইভিং এর সময় যে সিট বেল্ট পরা বাধ্যবাধকতা আছে সেটার কথা বলছে। আমি সিট বেল্ট কথা নিয়ে মানে পড়া নিয়ে আমি অতটা ভাবি না, অর্থাৎ পড়ি না বলতে চাচ্ছে আর কি। আমি সিট বেল্ট পরে, এই জন্য তো এটার নাম হলো ক্রিটিক্যাল রিজনিং। মানে আপনি টু দা পয়েন্ট চিন্তা করতে পারছেন কিনা নিঞ্জামণি, এই জন্য নামটা হলো ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং এ টু দা পয়েন্ট চিন্তা করতে হয়। তাহলে আই নেভার বদার উইথ এ সিট বেল্ট when I am just going to a store because I would not be driving my car at more than 30 miles per hour. বলা হচ্ছে কারণ আমি তো আমার গাড়িটা 30 মাইলের বেশি বেগে চালাবো না। তার মানে উনি কি বোঝাতে যাচ্ছেন? উনি কি বোঝাতে যাচ্ছেন আসলে ওনার কথার উদ্দেশ্য কি? সিট বেল্ট কেন পরে? সিট বেল্ট পরে কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, এটা হলো উনি ইমপ্লাই করছেন। তো বলা হচ্ছে উনি অ্যাক্সিডেন্ট উনি যখন দোকানে যান তখন সিট বেল্ট পরার কথা ভাবেন না, কারণ তিনি তো 30 মাইলের বেশি বেগে চালাবেন না। আচ্ছা, তাহলে এখন বলা হচ্ছে দ্য স্পিকার ইন দ্য স্টেটমেন্ট অ্যাপারেন্টলি অ্যাজিউম দ্যাট মানে অ্যাজিউম করা মানে হলো ধারণা করা, অর্থাৎ যেই ধারণা পোষণ করে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়। হ্যাঁ, অ্যাজিউম করা মানে কোন এমন কিছু ধারণা করা যেই ধারণা পোষণ করে মনে মনে পোষণ করে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়। পোষণ করে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, সিদ্ধান্ত দেয়া হয়, এটা বলে অ্যাজাম্পশন। কি বলে? অ্যাজাম্পশন। যে ধারণা মনে মনে পোষণ করে কোন সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে এটাকে কি বলে? এটাকে বলে অ্যাজাম্পশন। হ্যাঁ, তাহলে উনি কি ধারণা করছেন? উনি এই যে সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি সিট বেল্ট পরেন না কারণ তিনি তো 30 মাইলের বেশি বেগে চালান না, তার মানে তিনি ধারণা করছেন শুধুমাত্র 30 মাইলের বেশি বেগে চালালেই শুধুমাত্র 30 মাইলের বেশি বেগে চালালেই অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অর্থাৎ accidents occur. The speaker in the statement apparently assumed that automobile accidents only occurs when a car is traveling at more than 30 miles per hour. তাহলে অ্যানসার হলো কোনটা? অ্যানসার হলো ডি। অ্যানসার হলো ডি। অর্থাৎ তিনি এই ধারণার বশবর্তী হয়ে এই সিদ্ধান্তটা নিলেন। হ্যাঁ, কোন ধারণার বশবর্তী হয়ে? যে তিনি মনে মনে বিশ্বাস করেন শুধুমাত্র 30 মাইলের বেশি বেগে চালালেই গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো তিনি যেহেতু 30 মাইলের বেশি বেগে চালান না, সেই জন্য তিনি সিট বেল্ট পরেন না। তাহলে তার অ্যাজাম্পশন হলো 30 মাইলের বেশি বেগে এখানে বলছে, দেখেন এখানে বলছে ইজ ট্রাভেলিং 30 মাইলস পার আওয়ার। এখানে 30 মাইলস এর বেশি বুঝাচ্ছে আসলে। তিনি বলছেন আমি তো 30 মাইলের বেশি বেগে চালাই না, তার মানে তিনি ধারণা করছেন যে 30 মাইলের বেশি হলে ইয়ে করে 30 মাইল নিয়ে না। এটা আসলে মূল এখানে ইয়াটা হলো ভাগটা হলো 30 মাইলের বেশি অথবা 30 মাইলের কম। উনি বলছেন আমি তো 30 মাইলের নিচে থাকি, তো যার কারণে আমি অ্যাক্সিডেন্টের ভয় করি না। উনি এটা বলতে যাচ্ছেন, তার মানে তার ইয়েটা হলো, তার ধারণাটা হলো যে 30 মাইলের বেশি হলেই, গতি বা স্পিড যদি 30 মাইলের বেশি হয় তাহলেই অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ভালো করে খেয়াল করেন, তার কথাটা হলো যে আমি তো 30 মাইলের বেশি বেগে চালাই না, অর্থাৎ তার মানে হলো 30 মাইলের বেশি নিয়ে কথা। ভেরি গুড। এবার আসেন নাম্বার 7। ইফ জাকারিয়া is on the human resource management team, then he is a member of core committee. If Zakaria is a member of human management team, then he is a member of core committee.
This statement can be logically deduced from which of the following? Deduced মানে হলো conclude করা। Deduce আর conclude একই কথা। তাহলে deduced past participle হইলে concluded। concluded deduce মানে হলো conclude করা। concluded derived বলতে পারতেন derived। তাহলে বললো জাকারিয়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টিমের মেম্বার। যদি জাকারিয়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টিমের মেম্বার হয় তাহলে সে কোর কমিটির মেম্বার। জাকারিয়া যদি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টিমের মেম্বার হয় তাহলে কোর কমিটির মেম্বার। তাহলে বলা হচ্ছে এই স্টেটমেন্টটা নিচের কোনটা থেকে লজিক্যালি কনক্লুড করা যায় বা ডিরাইভ করা যায়। তার মানে সহজ কথা হলো এইচআর টিমে আছে বলেই কোর কমিটির মেম্বার বলছে। তাহলে এইচআর টিম আছে বলেই কোর কমিটির মেম্বার বলছে। তাহলে এটা কখন বলতে পারবো? ভেরি গুড। আমরা কোর কমিটি মেম্বার আর মনোপোলাইজিং অল ইম্পর্টেন্ট জবস। মনোপোলাইজ করা তার মানে এটা নিশ্চয়তা দেয় না যে তারা এখানে ইম্পর্টেন্ট জবের কথা কিছুটা অপ্রাসঙ্গিক। আচ্ছা, আর কোর কমিটিতে থাকা এটা বোঝায় না, এইচআরএম এর সাথে সম্পর্ক বোঝাচ্ছে না। জাকারিয়া ইজ অন দা কোর কমিটি, তাহলে তো এখানে এটা তাহলে তো এটা হিউম্যান রিসোর্স দিয়ে বলা যদি ব্যাপারটার সাথে রিলেশন হচ্ছে না। সিতে বলছে এভরিবডি অন দা এইচআরএম টিম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টিম ইজ অলসো মেম্বার অফ দা কোর কমিটি। এই কথা থেকে বলা যায়। আমাদের বলছে কোনটা থেকে বলা যায়, তাহলে আমরা বলবো সি। সি থেকে বলা যায়, সি থেকে বলা যায়। এ হবে না, কেন হবে না? কারণ এইখানে তো আমাদের যদির অংশের সাথে কোনো কিছু রিলেট করতে পারছি না, এখানে একটা শর্ত সাপেক্ষে কথা। কথাটা কিন্তু এই শর্ত সাপেক্ষে, তাহলে শর্তের সাথে কোনো রিলেশন নাই। এর কথাটার সাথে শর্তের কোনো রিলেশন নাই। সাথীচন্দ্র আপনি ধরতে পেরেছেন? এর সাথে শর্তের কোনো রিলেশন নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে সি। এখান থেকে বলা যাবে, যেমন যদি বলে যতজন এইচআর টিমে আছে তারা সবাই কোর কমিটির মেম্বার, তাহলে জাকারিয়া যদি এইচআর টিমে থাকে তাহলে তিনিও কোর কমিটির মেম্বার। এখন কথার কথা মিস্টার কবির যদি উনি এইচআর টিমে থাকেন তাহলেও তিনি কোর কমিটির মেম্বার। মিস্টার আব্দুর রহিম তিনি যদি এইচআর টিমে থাকেন তাহলেও তিনি কোর কমিটির মেম্বার। তাহলে এরকম সাথীচন্দ্র তিনি যদি এইচআর টিমে থাকেন তাহলেও তিনি কোর কমিটির মেম্বার। অর্থাৎ কথাটা জেনারেলাইজ করে ফেলা যায় যে যতজন এইচআর টিমে আছে তারা সবাই যদি কোর কমিটিতে থাকে তাহলে কথাটা জেনারেলাইজ করে ফেলা যায়। তাহলে আমরা পরেরটাতে গেলাম। এটা একটু ট্রাই করেন, এটা ট্রাই করেন। If Mr. Ahmed graduated from the university after 1990, he was required to take introductory world history. যদি আহমেদ সাহেব ইউনিভার্সিটি 1990 সালের পরে যদি ইউনিভার্সিটি পাস করেন, 1990 সালের পরে যদি ইউনিভার্সিটি পাস করেন তাহলে তাকে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ল্ড হিস্ট্রি নিতে হয়েছিল। তাহলে 1990 সালের পরে পাস করার সাথে 1990 সালের পরে পাস করার সাথে একটা বিশেষ সাবজেক্ট নেওয়ার সম্পর্ক, এটাই বলছে। তাহলে বলা হচ্ছে দ্য স্টেটমেন্ট অ্যাবাভ ক্যান বি লজিক্যালি ডিডিউসড ফ্রম হুইচ অফ দ্য ফলোইং। নিচের কোনটা থেকে উপরের স্টেটমেন্টটা নেওয়া যায়? উপরের স্টেটমেন্ট নিচের কোনটা থেকে নেওয়া যায় একটু যদি দেখে ফেলেন। উপরের স্টেটমেন্ট নিচের কোনটা থেকে নেওয়া যায়?
সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি। বলছে আহমেদ সাহেব যদি 1990 এর পরে যদি পাশ করেন তাহলে তার একটা বিশেষ সাবজেক্ট ওটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ল্ড হিস্ট্রি ছিল। এটা কোনটা থেকে বলা যাবে? তাহলে আপনাদের মতের মধ্যে দ্বৈততা দেখা যাচ্ছে। তাহলে কেউ এ বলছেন আর কেউ ডি বলছেন। আর কি কিছু বলছেন? এ আর ডি। এটা আমি এটা এবং এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এ ডি। তাহলে আসেন প্রথমে আমরা দেখি। বলা হচ্ছে 1990 এর আগে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ল্ড হিস্ট্রিটা কোনো রিকোয়ার্ড সাবজেক্ট ছিল না। তাই বলে 1990 এর পরে কি সবার জন্য রিকোয়ার্ড হয়েছে কিনা এটা তো বোঝা যায় না। 1990 এর আগে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ল্ড হিস্ট্রিটা কোনো রিকোয়ার্ড সাবজেক্ট ছিল না, কিন্তু 1990 এর পরে সবার জন্য কি গণহারে এটা রিকোয়ার্ড সাবজেক্ট হয়ে গেছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তার মানে আগের ইনফরমেশন দিয়ে আমি পরের ব্যাপারে আসলে বলতে পারবো না। আগের ইনফরমেশন দিয়ে পরে এটা কি সবার জন্য রিকোয়ার্ড কিনা, এটা সবার জন্য 90 এর পরে কি তাই বলে 90 এর পরে কি সবার জন্য রিকোয়ার্ড হয়েছে, এটা এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না। তাই বলে এর সাপেক্ষে কথা হলো তাই বলে 90 এর পরে, তাই বলে 90 এর পরে 1990 এর পরে সবার জন্য রিকোয়ার্ড সাবজেক্ট হয়ে গেছে, সবার জন্য রিকোয়ার্ড হয়ে গেছে, সবার জন্য আবশ্যিক হয়ে গেছে, আবশ্যিক হয়ে গেছে। এটা তো আমরা এই গ্যাপটা থেকে যাই, এটা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। তাহলে যেহেতু 90 এর পরের ব্যাপারে আমরা পরিষ্কার ভাবে জানতে পারছি না সবার জন্য রিকোয়ার্ড কিনা, তো এই কারণে আমরা অ্যান্সার এ করতে পারবো না। হ্যাঁ, তাহলে না, কোশ্চেন পড়ে বলতে কোশ্চেন বলতে কি বুঝাচ্ছেন? হ্যাঁ, কোশ্চেন বলতে কি বুঝাচ্ছেন? এটা কিন্তু একটা স্টেটমেন্ট। কোশ্চেন হলো এইটা, কোশ্চেন এবং স্টেটমেন্টকে আলাদা করবেন। এটা হলো কোশ্চেন, বরং এটা হলো কনক্লুশন। এটা হলো কনক্লুশন। আপনাকে বলেছে উপরের কনক্লুশন কোনটা থেকে পাওয়া যাবে। কাউসার পাশা ভালো করে খেয়াল করেন, উপরেরটা প্রথম যে সেন্টেন্স, ইফ আহমেদ গ্রাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি আফটার 1990 he was required to take introductory world history, এটা হলো কিন্তু কনক্লুশন। আপনাকে জিজ্ঞেস করছে দ্য কনক্লুশন অ্যাবাভ অর্থাৎ দ্য স্টেটমেন্ট অ্যাবাভ ক্যান বি লজিক্যালি ডিডিউস ফ্রম হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটা থেকে বলা যাবে। তাহলে এটাই হলো কোশ্চেন। ভালো করে খেয়াল করেন, কোশ্চেন এখানে কোশ্চেন বলতে কোনটা সেটা যেন আমাদের কাছে ক্লিয়ার থাকে, এটাই হলো কোশ্চেন। তাহলে বরং আপনি এই কনক্লুশন কোনটা থেকে পাবেন, কোনটা থেকে এই রেজাল্টটা পাবেন, সেটাই হলো আমাদের কথা। অর্থাৎ আহমেদ সাহেবের যে কথাটা সেটা রেজাল্ট আকারে পাইতে হবে, রেজাল্ট আকারে পাবেন। এখন কোনটা রেজাল্ট আকারে পান? এখন যদি আপনি বলেন এ, এখন আপনি এটা আগে ভাবেন। এতে বলেছে 90 সালের আগে তো ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্ল্ড হিস্ট্রি কারোর জন্য রিকোয়ার্ড সাবজেক্ট ছিল না, তাই বলে 90 এর পরে কি সবার জন্য রিকোয়ার্ড হয়ে গেছে? তাহলে এর জন্যই আমাদের অ্যান্সার এ না। ভেরি গুড, অ্যান্সার ডি হবে। কারণ ডি যদি হয় তাহলে দেখেন ডি থেকে এ পাওয়া যায়, ডি থেকে আমরা এতে আসতে পারি। কেমনে আসতে পারি? all students graduating from the university after 1990 are required to take introductory world history. বলা হচ্ছে যতজন 90 সালের পরে পাস করেছে তাদের সবাইকে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ল্ড হিস্ট্রি নিতে হয়েছে। আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবং আপনারা খেয়াল করবেন কোনটা প্রশ্ন, কোনটা জিজ্ঞাসা, কোনটা কনক্লুশন, কোনটা মানে প্রেক্ষাপট, এগুলো ভালো করে ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে খেয়াল করার দরকার আছে। তাহলে এখানে
এই যে বিশেষ করে এখানে কনফিউশন হচ্ছিল আসলে আহমেদ হি ওয়াজ রিকোয়ার্ড টু টেক ইন্ট্রোডাক্টরি, এটা হলো প্রেক্ষাপট। যদি 90 সালের পরে যদি পাশ করে থাকে তাহলে আপনি 90 সালের পরের প্রেক্ষাপটেই কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে আরেকটা, তাহলে ওই 90 সালের পরের ব্যাপারে আরো বাড়তি কোনো ইনফরমেশন লাগবে, সেটা ডি আপনাকে সাপ্লাই দিতে পারছে। তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন। এবার আসেন আমরা 9 নাম্বারটা করে ফেলি। পরবর্তী কোয়েশ্চেন, read the conversation between Mazhar and Shamim and answer the question that follows. মাজহার বলছে, মাজহার বলছে আই রেকন, মানে আই রেকন মানে আই থিঙ্ক বলতে পারেন, আর ইন মাই ওপিনিয়ন বলতে পারেন। ইমরান প্রবলি ওয়েন্ট টু সানডে স্কুল। সানডে স্কুল মানে হলো ওই যে কর্মজীবী বয়স্ক স্কুল বলতে পারেন। যেমন আমাদের দেশে হলে এটা ফ্রাইডে স্কুল হতো বা স্যাটারডে স্কুল হতো। এখন এটা যদি ইউরোপ বা অন্য দেশে হয়, যে সমস্ত দেশে রোববারে বন্ধ, তাহলে সেটা বলবে সানডে স্কুল, যেগুলো সাধারণত কোন একটা মানে ইয়েকে মানে গির্জাকে কেন্দ্র করে হয় আর কি। আচ্ছা, তাহলে আই রেকন দ্যাট ইমরান প্রবাবলি ওয়েন্ট টু সানডে স্কুল। আমি আমার ধারণা যে ইমরান সম্ভবত সানডে স্কুলে গেছে। আমার ধারণা ইমরান সম্ভবত সানডে স্কুলে গেছে। এগুলো মাজারের কথা। শামীম বলছে ও হি মাস্ট হ্যাভ ডান, ও সে নিশ্চয়ই গেছে। আপনি জানেন মাস্ট হ্যাভ সবসময় কিন্তু অতীতের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেই মাস্ট হ্যাভ দিয়ে। যেমন ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, নিশ্চয়ই গত রাতে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তাহলে এরকম আর কি। তার মানে মাস্ট হ্যাভ অতীতের ব্যাপারে সিদ্ধান্ত, তার মানে নিশ্চয়ই গেছে। কারণ কি, হি ইজ অ্যান এডুকেটেড পারসন। শারমিনের কথা কিন্তু একটা এই যে সিদ্ধান্তের, দেখেন মাজারের কথাটা হলো সিম্পলি একটা ইনফরমেশন, সিম্পলি একটা তার মতামত। আর শামীমের ব্যাপারে আছে একটা কনক্লুশনও আছে, শামীমের একটা কনক্লুশনও আছে, এবং সেখানে তার একটা মানে আরেকটা কথা জিজ্ঞেস, সে একটা প্রেক্ষাপটও আছে। সে তো একজন শিক্ষিত লোক। তার মানে ইমরান শিক্ষিত লোক দেখে শামীম ধারণা করছে সে নিশ্চয়ই সানডে স্কুলে গেছে। মাজারও এই কথা বলছিল, মাজারের কথার মধ্যে মাজার যুক্তিটা পূর্ণাঙ্গ করেনি, কিন্তু শামীম কিন্তু যুক্তিটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। তার মানে শামীমের কথা হলো শামীম বলছে যেহেতু ইমরান শিক্ষিত লোক, যেহেতু ইমরান শিক্ষিত লোক ইমরান শিক্ষিত সুতরাং সে সানডে স্কুলে গেছে। সে সানডে স্কুলে পড়েছে। সানডে স্কুলে গেছে বলতে সানডে স্কুলে পড়েছে। সানডে স্কুলে পড়েছে, এটা হলো শামীমের কথা। আপনারা শামীমের কথা নিয়ে তা ভালো করে জোর দেন, কারণ শামীমের কথার ভিত্তিতেই কিন্তু প্রশ্নটা তৈরি হয়েছে। দেখেন, দ্য হিডেন অ্যাজাম্পশন বিহাইন্ড শামীমস অ্যাজাম্পশন, মানে যে ধারণার বশবর্তী হয়ে শামীম যে ধারণার বশবর্তী হয়ে কথা বলেছে সেটাই কিন্তু আলটিমেটলি জিজ্ঞেস করেছে। তাহলে শামীম বলছে যেহেতু, শামীমের কথার ইয়েটা হলো যেহেতু ইমরান শিক্ষিত লোক, সুতরাং সে সানডে স্কুলে পড়েছে। এটা হলো শামীমের কথাটা দাঁড়ায়। তাহলে এখন বললো দ্য হিডেন অ্যাজাম্পশন মানে লুকায়িত ধারণা। দ্য হিডেন অ্যাজাম্পশন বিহাইন্ড শামীমস স্টেটমেন্ট ইজ দ্যাট, মানে শামীমের ব্যাপারে জিজ্ঞেস করতো শামীম কোন ধারণার বশবর্তী হয়ে এমন কথা বলতে পারে। অর্থাৎ আলটিমেটলি প্রশ্নটা হলো নিচের কোনটা ঠিক হলে শামীমের কথা খাটবে, অর্থাৎ কোনটা ঠিক হলে শামীমের কথা খাটবে, কোনটা ঠিক হলে সত্য হলে, কোনটা সত্য হলে শামীমের কথা খাটবে, কোনটা সত্য হলে শামীমের কথা খাটবে, কোনটা সত্য হলে শামীমের কথা খাটবে, কোনটা সত্য হলে
শামীমের কথা খাটবে। শামীম এর কথা খাটবে। কোনটা সত্য হলে শামীমের কথা খাটবে, এটাই জিজ্ঞেস করেছে। কোনটা সত্য হলে শামীমের কথা খাটবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? all people or all educated people who are educated, মানে all educated people attended Sunday school। এই কথা সত্য হলে শামীমের কথা খাটবে। তার মানে আমরা ডি কে সত্য বলছি না, আমরা বলতে চাচ্ছি ডি যদি সত্য হয় তাহলে শামীমের কথা খাটে, ডি যদি মিথ্যা হয় তাহলে শামীমের কথা খাটে না। অর্থাৎ আমরা কিন্তু দুইটাই বলে দিচ্ছি। শামীমের অ্যাজাম্পশন আমরা ডি নিলাম, এই কথার মানে হলো ডি সত্য হলে শামীমের কথা খাটবে, ডি সত্য না হলে শামীমের কথা খাটবে না। অর্থাৎ তাহলে ডি হলো সেই দুইধারী তলোয়ার, যেটা ঠিক হলে শামীমের কথা খাটবে, যেটা ভুল হলে শামীমের কথা খাটবে না। তাহলে সবাই আশা করি ধরতে পেরেছেন। সবাই কি ধরতে পেরেছেন? ইয়েস এভরিওয়ান। আমাদের এই কোশ্চেনের অ্যান্সার ডি হবে। সবাই নিশ্চিত করেন যে বুঝেছেন কিনা ভালো করে। এই প্রশ্নের অ্যান্সার ডি হবে। সবাই নিশ্চিত করেন এটা বুঝেছেন কিনা। ইয়েস অর নো এভরিওয়ান, সবার কাছ থেকে রেসপন্স চাচ্ছি। সবাই সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। কাউসার পাশা বৃষ্টি, কামরুল হাসান শুভ, শারমিন রহমান শামা, সাথী চন্দ, আব্দুর রহিম, সুলতানা তাহের, শারমিন রহমান শামা, নিঞ্জামণি, সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি। ঝটপট অ্যান্সার করেন, এটা দিয়ে সবাই নিশ্চিতভাবে বুঝেছেন কিনা। ইয়েস এভরিওয়ান। তাহলে প্রশ্ন কি, এটা ভালো করে খেয়াল করে কাজ করতে হবে আর কি। আমি পরেরটাতে গেলাম, নাম্বার 10। If Ram lives on the first floor, then Sham lives on the second floor. Sham does not live on the second floor. তাহলে এখান থেকে কোনটা নিতে পারবেন? বলা হচ্ছে therefore, এখন সিদ্ধান্ত কি? এখানে কিন্তু তিনটে প্রেক্ষাপট, তিনটে ইনফরমেশন। প্রথমে একটা শর্ত সাপেক্ষ কথা, রাম যদি ফার্স্ট ফ্লোরে থাকে, রাম যদি ফ্লোর 1-এ থাকে, রাম যদি 1 নম্বর ফ্লোরে থাকে, তাহলে শ্যাম ফ্লোর 2-তে থাকে, সেকেন্ড ফ্লোরে থাকে। এম বলা হচ্ছে শ্যাম তো সেকেন্ড ফ্লোরে থাকে না, এরপরে বলছে শ্যাম তো। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো, এটাই জিজ্ঞাসা। সবাই ভালো করে খেয়াল করেন। তাহলে কোনটা হবে? কোশ্চেন 10 এর অ্যান্সার কোনটা হবে? সবাই বলেন কোশ্চেন 10 এর অ্যান্সার তাহলে কোনটা হবে? সবাই ঝটপট বলে ফেলেন। কোশ্চেন নাম্বার 10 অ্যান্সার কি হওয়া দরকার? কোশ্চেন নাম্বার 10 অ্যান্সার কি হওয়া দরকার? সবাই ঝটপট বলে ফেলেন। আমি অনেকক্ষণ পর্যন্ত কোনো ইয়ে পাচ্ছি না, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আমি কোনো কিছু পাচ্ছি না কেন? স্টাক হয়ে আছে কেন? হুম
এতক্ষণ পরে পেলাম, হ্যাঁ এতক্ষণ পরে পেলাম। না, এখানে আসলে ডি যদি হয় রাম লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর, কারণ ফ্লোর কি আর শুধু দুইটা নাকি? রাম সেকেন্ড ফ্লোরে নাকি থার্ড ফ্লোরে সেটা তো আপনি জানেন না, এখানে কি শুধু দুইটা ফ্লোর বলেছে? এত কেয়ারলেস হলে তো হবে না। আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের মধ্যেই শুধু দুনিয়াটা দেখতেছেন কেন? অ্যান্সার হবে এ, রাম ফার্স্ট ফ্লোরে থাকে না, কারণ রাম যদি ফার্স্ট ফ্লোরে থাকতো তার শাম তো সেকেন্ড ফ্লোরে থাকতো। তার মানে এটা এটা আমরা এইভাবে দিতে পারি, মানে রাম যদি ফার্স্ট ফ্লোরে থাকে শ্যাম সেকেন্ড ফ্লোরে থাকবে, তাহলে শ্যাম যদি সেকেন্ড ফ্লোরে না থাকে তাহলে রাম ফার্স্ট ফ্লোরে না, এতটা বলতে পারি। তাই বলে যে সেকেন্ড ফ্লোরে থাকবে রাম এই কথা বলা যায় না। এটা অনেকটা এরকম যে এটা অনেকটা এরকম এক্স হলে ওয়াই হবে, এক্স হলে ওয়াই হবে, তাহলে আপনি বলতে পারবেন ওয়াই না হলে এক্স হবে না, পক্ষান্তরের নিয়ম, ওয়াই না হলে এক্স হবে না। যেমন যেমন কি বলা যায়, যেমন আমরা একটা উদাহরণ দিই যে এইচএসসি পাস মানে অবশ্যই এসএসসি পাস, এইচএসসি পাস, কেউ এইচএসসি পাস মানে অবশ্যই এসএসসি পাস, পূর্ব শর্তের ব্যাপারটা অনেকটা। তাহলে এসএসসি পাস না করলে কিন্তু এইচএসসি পাস না, তাহলে আমরা এটা পক্ষান্তরের মাধ্যমে বলে দিতে পারি। ঠিক একই রকম রাম যদি ফার্স্ট ফ্লোরে থাকে, শ্যাম সেকেন্ড ফ্লোরে থাকে, শ্যাম যদি সেকেন্ড ফ্লোরে না থাকে তাহলে রাম ফার্স্ট ফ্লোরে থাকে না, এতটুকু বলতে পারি। তাহলে শ্যাম কি এখন ফার্স্ট ফ্লোরে থাকে না, তা বলে সে সেকেন্ড ফ্লোরে থাকে নাকি থার্ড ফ্লোরে থাকে নাকি ফোর্থ ফ্লোরে থাকে নাকি বাসাতেই থাকে না, এই বাড়িতেই থাকে না, হ্যাঁ তাই তো আমরা জানি না। আমরা জানি সে ফার্স্ট ফ্লোরে থাকে না, তাহলে আমরা অ্যান্সার করবো এ, রাম ডাজ নট লিভ অন দা ফার্স্ট ফ্লোর। তাহলে তাহিরা সুলতানা আপনি কি ক্লিয়ার হয়েছেন? তাহিরা সুলতানা ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একটু এটা গতানুগতিক ভাবে চিন্তা করলে ভুল হবে, একটু অ্যালার্ট থাকতে হবে, মানে এই জন্য নামটা হলো ক্রিটিক্যাল রিজনিং। আপনাকে টু দা পয়েন্ট ভেবে সতর্কতার সাথে অ্যান্সার করতে হবে, যে একটা কথা দ্বারা কি বুঝায় বা কি বুঝায় না সেটা ভালো করে খেয়াল করে কাজ করতে হবে, তাহলে আর ভুল হবে না। তাহলে আশা করি আমরা ধরতে পেরেছি আমাদের এই প্রশ্নের অ্যান্সার হলো তাহলে কত? আমাদের এই প্রশ্নের অ্যান্সার হলো এ। আচ্ছা, তাহলে এবার আসেন নাম্বার 11, একই রকম নাম্বার 11। তাহলে বলেছে নাম্বার 11 বলেছে যে ইফ জেনি ইজ ইন ঢাকা দেন মার্শাল ইজ অলসো ইন ঢাকা। তাহলে মিশেল ইজ অলসো ইন ঢাকা। এখন বলছি মিশেল ঢাকায় নাই, তাহলে আমরা কি বলবো? তাহলে মিশেল যদি ঢাকায় না থাকে তাহলে আমরা কি বলবো? জেনি যদি ঢাকায় থাকে তাহলে মিশেল ঢাকায়, তাহলে জেনি যদি ঢাকায় থাকে, জেনি যদি ঢাকায় থাকে, ঢাকায় থাকে, তাহলে মিশেলও ঢাকায়, মিশেলও ঢাকায়। এখন যদি বলে পক্ষান্তরের নিয়ম আগেরটার মতো, মিশেল যদি ঢাকায় না থাকে তাহলে আমরা কি বলবো? আমরা বলবো জেনি ঢাকায় নাই, জেনি ঢাকায় নাই, জেনি ঢাকায় নাই। তাহলে জেনি ঢাকা, তাহলে অ্যান্সার হবে না। জেনি ইজ অ্যাব্রড, ঢাকায় নাই মানে কোথায় আছে সেটা আমরা জানি না। মিশেল ইজ নট উইথ জেনি, আমরা জানি না। মিশেল ইজ উইথ জেনি, জানি না। নান অফ দা অ্যাবাভ, অ্যাব্রড আর ঢাকায় না থাকা দুইটা এক জিনিস না, তাহলে আমরা বলবো নান অফ দা অ্যাবাভ রেজাল্টস ক্যান বি ডিডিউসড। উপরে কোনো সিদ্ধান্তই ড্র, আমরা শুধু এতটুকু বলতে পারবো জেনি ঢাকায় হলে, যে ঢাকায় হলে, যে ঢাকায় হলে, এম ঢাকায়, এমও ঢাকায়, এই কথার মানে হচ্ছে যে এম যদি ঢাকায় না হয়, এম যদি ঢাকায় না থাকে, ঢাকায়, ঢাকায়, ঢাকায় না ঢাকায়, এম যদি ঢাকায় না থাকে তাহলে যেও ঢাকায় নাই। এখন ঢাকায় নেই মানে কোন জায়গায় আছে? যে ও, এম যদি ঢাকায় না থাকে তাহলে যে ও ঢাকায় নাই, ঢাকায় নাই।
এখন ঢাকায় নাই মানে যে কোথায় আছে সেটা কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব না। তো যার কারণে আমরা অ্যান্সার করলাম ই। ভেরি গুড, আশা করি সবাই আমরা ধরতে পেরেছি। এরপরে আমরা চলে যাই এটা, কমার্শিয়াল and complex buildings range from 2 to 20 floors in height। বলা হচ্ছে কমার্শিয়াল কমপ্লেক্সেস অর বিল্ডিংস, এগুলার সাধারণত দোতলা থেকে কত 20 তলা পর্যন্ত হয়। 2 স্টোরি থেকে 4 স্টোরি পর্যন্ত হয়। এমন বলা হচ্ছে ইফ এ বিল্ডিং হ্যাজ মোর দেন 3 ফ্লোরস ইট হ্যাজ অ্যান এলিভেটর। যদি একটা বিল্ডিং এর 3 ফ্লোরের বেশি থাকে তাহলে এলিভেটর আছে, তাহলে এটাতে লিফট আছে। এখন আমাদেরকে বলা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, এই জিজ্ঞাসাটা গুরুত্বপূর্ণ, আগে একটা প্রেক্ষাপট দিল, প্রেক্ষাপট দেওয়ার পরে এটাই হলো প্রশ্ন, কোশ্চেন। তাহলে ইফ দ্য স্টেটমেন্ট অ্যাবাভ আর ট্রু হুইচ অফ দ্য ফলোইং মাস্ট অলসো বি ট্রু। এই স্টেটমেন্ট গুলো যদি সত্য হয় তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য। আচ্ছা, এই স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে নিচের কোনটা সত্য। যেমন আপনার জন্য আমি বি ব্যাখ্যা করব, পিছনে যাব। আপনি নিশ্চয়ই 11-এর বির কথা বলেছেন তাই না? এখন তাহলে এটার করেন, আপনার প্রশ্নটা আমার কাছে আসতে দেরি হয়ে গেছে, তো আমি তাহলে আবার এটা ব্যাখ্যা করে আসব। আচ্ছা, তাহলে আমাদের কি হবে, যে এখানে বলেছে যে যদি 3 ফ্লোরের বেশি থাকে তাহলে এলিভেটর আছে, তার মানে 3 ফ্লোর বা তার নিচে হলে তাহলে কিন্তু আমরা জানি না। তাহলে ইফ এ বিল্ডিং হ্যাজ মোর দেন 3 ফ্লোর হলে এলিভেটর আছে, মোর দেন 3 ফ্লোর হলে এলিভেটর আছে। তাহলে আমরা এখানে এটা করতে পারবো, কারণ 7 ফ্লোর 7 ফ্লোরস হ্যাভ এলিভেটরস, তার মানে 7 তলা বিল্ডিং গুলোতে এলিভেটর আছে, কিন্তু দোতলা হলে আছে বা নাই এটা আমরা জানি না। তারপর বলা হচ্ছে থার্ড ফ্লোর, শুধুমাত্র এখানে এই অনলিটাতে ঝামেলা করেছে। সেকেন্ড ফ্লোরের উপর হলে 3 ফ্লোরের উপর হলে এলিভেটর আছে, তাই বলে শুধুমাত্র থার্ড ফ্লোরের উপর এলিভেটর আছে, এই দুইটা কথা এক না। কথার কথা ওই যে ওইরকম হয়ে যাচ্ছে, কথা বাঙালিরা খুব সৎ, তার মানে এখন যদি বলেন শুধু বাঙালিরা সৎ তাহলে কথাটা বিকৃত হয়ে গেল। কথা বরিশালের লোক খুব মেধাবী, এখন যদি বলেন যে শুধু বরিশালের লোকেরাই মেধাবী তাহলে কথাটা কিন্তু বিকৃত হয়ে গেল, তাহলে এখানে কিন্তু একটু বিকৃতি হয়েছে। অল ফ্লোরস মে বি রিচড বাই এলিভেটর, এটা আমরা জানি না, এটা উই ডোন্ট নো। সাম 2 ফ্লোর কমার্শিয়াল বিল্ডিং ডু নট হ্যাভ এলিভেটর, কেমনে আমরা কিভাবে এটা জানি না, তার মানে আমাদের অ্যান্সার হওয়া উচিত বি। আগের কোশ্চেন নিন্দামণির জন্য, নিন্দামণি এখানে তো অনলির কারণে আরো বিকৃত হয়ে গেল, জিজ্ঞেস করেছে, আপনি এই কথাটা ভালো করে খেয়াল করেন। নিন্দামণি এই কথা আপনাকে বলেছে থার্ড ফ্লোরের উপরে হলে এলিভেটর আছে, তাহলে শুধু থার্ড ফ্লোরের উপরে হলে এলিভেটর আছে। আমি বললাম আমি প্রতি রমজান মাসে রোজা রাখি, তাই বলে কি শুধু রমজান মাসের রোজা রাখি? যদি বলে প্রতি শুক্রবারে আমি বাজারে যাই, তাহলে শুধু শুক্রবারে কি আমি বাজারে যাই? তাহলে শুধু কথাটা বিকৃত হয়ে গেছে। তাহলে বললো ইফ এ বিল্ডিং হ্যাজ মোর দেন 3 ফ্লোরস ইট হ্যাজ এলিভেটর, 3 ফ্লোরের উপরে হলো এলিভেটর আছে। ইয়েস, আমাদের অ্যান্সার বি হবে। তাহলে আপনি মনে হয় এর আগেরটার জন্য জানতে চেয়েছিলেন যে বি কেন হবে না। অ্যাব্রড আর ঢাকায় আমরা তো বের করেছি জেনি ঢাকায় নাই, ঢাকায় না থাকা মানে বিদেশে থাকা, ঢাকায় না থাকা মানে বিদেশে থাকা। দেখেন জেনি ঢাকায় নেই, আমরা বলেছি আমাদের এখানে বলেছে জেনি যদি ঢাকায় হয় তাহলে মিশেলও ঢাকায়। এখান থেকে আমরা বলতে পারবো মিশেল যদি ঢাকায় না থাকে
তাহলে জেনি ঢাকায় নাই। এখন ঢাকায় নাই তার মানে বিদেশ বিদেশ হয়ে গেল নাকি? কেন চট্টগ্রামে থাকতে পারে না, খুলনা থাকতে পারে না, দেশের অভ্যন্তরে কিন্তু অন্য কোন সিটিতে থাকতে পারে না। অ্যাব্রোডে থাকা আর ঢাকায় না থাকা তো এক জিনিস না। অ্যাব্রোডে থাকা আর ঢাকায় না থাকা তো এক জিনিস না। অ্যাব্রোড, হ্যাঁ, আমি যেমন আমি ঢাকায় নাই, আমি চট্টগ্রামে আছি, তাই বলে কি আমি দেশের বাইরে আছি? না, এখানে হলো পেজটা। তাহলে এবার 13 নাম্বার করেন, কোশ্চেন নাম্বার 13। Question number 13. Dormitory range from 2 to 6 stories in height. If a dormitory room is above the second floor, it has a fire escape. If the statement above are true, which of the following must also be true? তাহলে ডরমেটরি রেঞ্জ হলো কত? দোতলা থেকে 6 তলা। ডরমেটরি রেঞ্জ হলো দোতলা থেকে 6 তলা। বলা হচ্ছে একটা ডরমেটরি রুম যদি সেকেন্ড ফ্লোরের উপরে হয় তাহলে এটাতে ফায়ার এসকেপ আছে, আগেরটার মতোই। তাহলে সবাই নিশ্চিত অ্যান্সার করেন। তাহলে বলা হচ্ছে ডরমেটরি রুম যদি অ্যাবাভ দ্য সেকেন্ড ফ্লোর তাহলে ইট হ্যাজ ফায়ার এসকেপ। তাহলে অনলি টনলি নিয়েন না কিন্তু। তাহলে কোনটা হবে? সবাই নাম্বার সহ 13 লিখে অ্যান্সার করেন। আগে 13 লিখে অ্যান্সার করেন। তাহলে একজনের অ্যান্সার পেয়েছি, আরেকজনের অ্যান্সার পেলাম। আরেকজনের অ্যান্সার পেলাম। ভেরি গুড। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে ডি। The fourth floor dormitory rooms have fire escapes. Fourth floor dormitory rooms have fire escapes. চারতলা ডরমেটরি রুম গুলোর ফায়ার এসকেপ আছে। Some two-story dormitory do not. কেমনে জানেন আব্দুর রহিম? কিভাবে জানেন? ইর কথা আছে কি নাই সেটা আমরা কেমনে জানি? এটা বলার মতো বা না বলার মতো কোনো কিছু আমাদের নাই, কিন্তু ডিটা কিন্তু বলার মতো স্কোপ আমাদের আছে। আব্দুর রহিম ভালো করে খেয়াল করেন। তাহলে 13 এর অ্যান্সার ডি হবে। ই কেন হবে না? কেন আপনাকে বলেছে যদি সেকেন্ড ফ্লোরের উপরে হয় তাহলে ফায়ার এসকেপ আছে। তার মানে সেকেন্ড ফ্লোর বা তার নিচে হলে আছে কি নাই এই ব্যাপারে কবি নীরব, এই ব্যাপারে কোনো ইনফরমেশন নাই। কিন্তু সেকেন্ড ফ্লোরের উপরে হলে, যেমন 4th ফ্লোর 5th ফ্লোর হলেই আপনি বলতে পারবেন, 6th ফ্লোর হলে আপনি বলতে পারবেন এখানে আছে। ভেরি গুড, আশা করি সবাই ধরতে পেরেছেন। এইবার আসেন কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 ঝটপট অ্যান্সার করেন। রেইনবো ইজ বিউটিফুল even if no one is there to appreciate it. Rainbow is beautiful even if no one is there to appreciate it. Rainbow is beautiful even if no one is there to appreciate it. ঝটপট ঝটপট করে ফেলেন। বলা হচ্ছে রংধনু সুন্দর, এমনকি এটা প্রশংসা করার মতো কেউ যদি নাও থাকে, অর্থাৎ তাহলে বলতে যাচ্ছে কেউ প্রশংসা করুক বা না করুক রংধনু সুন্দর, তার মানে বলে যাচ্ছে যে রংধনুর যে সৌন্দর্য এটা কারো স্বীকার করার উপর না, এটা বরং সার্বজনীন, অ্যাবসলিউট। রংধনুর যে সৌন্দর্য সেটা কারো স্বীকৃতির উপর নির্ভর করে না, এটা অ্যাবসলিউট একটা ব্যাপার। তাহলে এখন বলা হচ্ছে the statement above would be logical contradiction to which of the following claims. তার মানে উপরের কথাটার যৌক্তিক বিরোধিতা কোনটা? তার মানে যৌক্তিকভাবে সাংঘর্ষিক, যৌক্তিকভাবে সাংঘর্ষিক কোনটা? যৌক্তিকভাবে সাংঘর্ষিক কোনটা? উপরের কথার সাথে
যৌক্তিকভাবে সাংঘর্ষিক কোনটা? যৌক্তিকভাবে সাংঘর্ষিক কোনটা? যৌক্তিকভাবে সাংঘর্ষিক কোনটা? সাংঘর্ষিক কোনটা? উপরের কথার সাথে যৌক্তিকভাবে সাংঘর্ষিক কোনটা সেটা জানতে চেয়েছে। ভেরি গুড, অ্যান্সার হলো তাহলে কোনটা? অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে ডি। এটা রিয়েল থিং আর রিয়েল থিং না হওয়ার একটা আনরিয়েল থিং হয়তো বিউটিফুল হতে পারে, কিন্তু বিউটি এক্সিস্ট অনলি ইন দ্য আই অফ বিহোল্ডার। বিহোল্ডার মানে যে দেখে, অর্থাৎ সৌন্দর্য যদি শুধু দর্শকের চোখে হয়, সৌন্দর্য যদি যে ওয়াচ করে যে দেখে তার চোখে যদি হয়, তাহলে তো অ্যাপ্রিসিয়েট করার উপর নির্ভরশীল, তাহলে আরেকজনের অ্যাপ্রিসিয়েশনের উপর নির্ভরশীল। তার মানে এক একজনের চোখে এক একটা সুন্দর। তার মানে এই কথার মানে হলো সৌন্দর্য একটা কি, এটা অবজেক্টিভ কোনো ব্যাপার না, এটা সাবজেক্টিভ ব্যাপার। তাহলে এটা অ্যাপ্রিসিয়েট করার উপর নির্ভরশীল। তাহলে সৌন্দর্য আর কোনো অবজেক্টিভ ব্যাপার হলো না, এটা অ্যাবসলিউট ব্যাপার না, এটা আরেকজনের মতামতের উপর নির্ভরশীল। তার মানে আমি সুন্দর মনে করলেই সুন্দর, সুন্দর মনে না করলে কিন্তু সুন্দর না। তাহলে এই জন্যই আমাদের অ্যান্সার হওয়া উচিত কোনটা? আমাদের অ্যান্সার হওয়া উচিত ডি। আশা করি সবাই ধরতে পেরেছেন। নেক্সট, নাম্বার 15। A meadow in springtime is beautiful even if no one is there to appreciate it. A meadow in springtime is beautiful even if no one is there to appreciate it. A meadow in the springtime is beautiful even if no one is there to appreciate it. তাহলে একই রকম ব্যাপার। তাহলে বিউটি এক্সিস্ট অনলি ইন দ্য আই অফ বিহোল্ডার। ভেরি গুড। নেক্সট, এটা নাম্বার 16। নাম্বার 16, এটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। বললো অল এলিফ্যান্টস আর গ্রে, অল মাইস আর গ্রে। সমস্ত হাতি ধূসর রঙের, সমস্ত ইঁদুরও ধূসর রঙের। তাহলে শুধু রংটা মিল দেখালো। Therefore I conclude that all elephants are mice. এখানে একটা ফুল স্টপ হবে। সুতরাং আমি সিদ্ধান্ত দিচ্ছি যে সব হাতি হলো ইঁদুর। মানে শুধু রং একই রকম দেখে, হাতির রঙও ধূসর, ইঁদুরের রঙও ধূসর, তাহলে হাতি হচ্ছে ইঁদুর। যুক্তি হলো এরকম। কয়লাও কালো, চুলও কালো, বরং চুল হলো কয়লার তৈরি, এরকম আর কি।
তাহলে বলা হচ্ছে দ্য আর্গুমেন্ট অ্যাবাভ ইজ ইনভ্যালিড বিকজ এই আর্গুমেন্টটা ইনভ্যালিড, এই আর্গুমেন্ট মানে যথার্থ নয়, এটা অযৌক্তিক। এই ইনভ্যালিড মানে বলতেন অযৌক্তিক, এই আর্গুমেন্টটা অযৌক্তিক। এই আর্গুমেন্টটা অযৌক্তিক। তাহলে কেন অযৌক্তিক সেটা আপনাকে এখন দেখাইতে হবে, কারণ বলছে এই আর্গুমেন্টটা অযৌক্তিক কারণ, তাহলে কেন অযৌক্তিক সেটা আপনাকে বেছে নিতে হবে। তাহলে এতে বললো রাইটার বেজেস আর্গুমেন্ট অন অ্যানাদার আর্গুমেন্ট, এখানে কিন্তু দুইটা আর্গুমেন্ট নাই, বেসিস আর্গুমেন্ট অন অ্যানাদার আর্গুমেন্ট, এখানে এই অ্যানাদার আর্গুমেন্টের কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না, অ্যানাদার আর্গুমেন্টের কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না। আবার সার্কুলার রিজনিং এর ব্যাপারটাও তাহলে ঘটে নাই। বিতে বললো the writer has illogically classified two disparate groups together. Disparate মানে different, disparate মানে different মানে ভিন্ন। রাইটার অযৌক্তিকভাবে দুইটা জিনিসকে মানে দুইটা ভিন্ন গ্রুপকে একই গ্রুপে অন্তর্ভুক্ত করেছেন, একই গ্রুপে ক্লাসিফাই করেছেন, যখন তাদের আসলে কি তাদের মধ্যে কোনো রিলেশনশিপই নাই, শুধু একটা ব্যতিক্রম তাদের অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে একটা গুণ, মানে এখানে রং, এখানে অ্যাট্রিবিউট বলতে এখানে গুণ বলতে একটা রঙের কথা বোঝাচ্ছে, রং দেখেন না, মানে অ্যাট্রিবিউট মানে রং না, এখানে গুণের উদাহরণটা হলো রং, এই জন্য এটা তার মানে তাদের রং একই, এটা দেখে তো আমরা একসাথে ক্লাসিফাই করতে পারি না, তাদের মধ্যে কোনো রিলেশনই নাই। ইঁদুর এবং হাতির মধ্যে একমাত্র রঙের মিল ছাড়া আমরা তো আর কোনো রিলেশনশিপ এখানে দেখতে পাচ্ছি না। তাহলে শুধুমাত্র একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি না, বাঙালি ভাত খাই, হ্যাঁ বাঙালি ভাত খাই, তারপর আরেকটা বলো কথার কথা, আচ্ছা আমি অন্য বলি সুমন ভাত খায় জনও ভাত খায়, সুমন ভাত খায় জন ভাত খায়, তাহলে সুমন আর জন একই জাতির, একই দেশের লোক, তাহলে এখান থেকে বলা যায় না ভাত খাই বলে যে একই দেশের লোক হবে, নট নেসেসারি, অনেকটা সেই রকম হয়ে গেছে আর কি। তো আশা করি আপনারা ধরতে পেরেছেন। তাহলে এটা সবার কাছে ক্লিয়ার। নাম্বার 16 অ্যান্সার ডি হবে, নাম্বার 16 অ্যান্সার বি হবে, নাম্বার 16 অ্যান্সার বি হবে, এটা সবার কাছে ক্লিয়ার কিনা। ambiguous description of animals by their color, কালারের সাপেক্ষে কোনো ambiguous description নাই, কারণ কালার দিয়ে যে ডেসক্রিপশন সেটা সুস্পষ্ট, কালারের ব্যাপারটা সুস্পষ্ট ভাবে বলেছে, কালারের ব্যাপারটা সুস্পষ্ট ভাবে বলেছে, সুস্পষ্ট, কালারের ব্যাপারটা সুস্পষ্ট, তো যার কারণে বি আমরা নিতে পারবো না। ইয়েস, তাহলে সবার কি এটা ক্লিয়ার হয়েছে 100%? তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আজকে যারা মুসলিম আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা মাস, 1 মাস ব্যাপী যে একটা সাধনা শুরু, তো এই জন্য এমনিতে আমরা ক্লাস তো পর্যাপ্ত সময় নিয়েছি, প্রায় 1.5 ঘন্টার মতো হতে চললো, তাহলে আমরা আজকে আর করবো না, তো আজকে এখানে আমরা রাখবো। তো যাওয়ার আগে এই রমজান মাস সবাই তো তার নিজের নিজের জন্য দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন আপনারা, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা সবার ভালো করেন, দুনিয়াও সহজ করেন, আখিরাতের জীবনও সহজ করেন। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন।